আসসালামু আলাইকুম এভরিওয়ান। বহুরূপী ভালোবাসা গল্পের ৯ নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আম্মু তো মাথায় হাত দিয়ে বলল, এখন আমার ছেলের কি হবে? আমাদের মানিজ্যত সবকিছু শেষ হয়ে গেল। আন্টি আম্মুর মাথায় হাত দিয়ে বলল, আমার এক মেয়ে গেছে তো কি হয়েছে, আর এক মেয়ে আছে না? আমি আপনাদের কথা দিয়েছি আর সেই কথা রাখবো। আমি আমার বড় মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিব। আপনাদের কোনো আপত্তি নাই তো? আম্মু শুধু বলল, ভালোই ভালোই মান সম্মান নিয়ে বাড়িতে যেতে পারলেই হলো। তাছাড়া আপনার বড় মেয়ে সেনাবাহিনীর মেজর, ওকে এই বিয়েতে। আন্টি বলল, আপনার কোনো চিন্তা করতে হবে না, এর হিসাব আমাদের উপর ছেড়ে দেন। ওকে আমি রাজি করে নিয়ে আসছি। বাবা, তোমার কোনো সমস্যা নাই তো? আমি মাথা নিচু করে বললাম, আমার সাথে এমন কিছু হবে জানলে এখানে আসতাম না। শুধু আম্মুর মুখের দিকে তাকিয়ে এখানে আসছি। আপনারা যা ভালো বোঝেন তাই করেন। আন্টি আর কিছু না বলে ভিতরে চলে গেল। আমি নিচে বসে বসে মনে মনে বললাম, রিমি ম্যাডামের বোন খুব ভালো কাজ করেছে। ভাবি নাই হঠাৎ করে এইসব হয়ে যাবে। তবে যা হয়েছে আমি মনে করি বেশ ভালোই হয়েছে। রিয়া আমার কানে কানে বলল, কি ব্যাপার মামা, তোরে এখন খুশি খুশি লাগছে? ভালোই তো হয়েছে তোর। হ্যাঁ, আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, আস্তে কথা বল, কেউ শুনে ফেলবে। কিছুক্ষণ পর আমাকে কোণের সাথে বসানো হলো। এটা যে রিমি ম্যাডাম আমার বিশ্বাসই হচ্ছে না। ওনাকে আমি সবসময় সেনাবাহিনীর পোশাকে দেখছি, কিন্তু আজকে এই প্রথম আমি ওনাকে লাল শাড়িতে দেখছি। তবে ওনার মুখটা দেখতে আমার খুব ইচ্ছে করছে। আমি বিশ্বাস করতে পারছি না আমি রিমি ম্যাডামকে বিয়ে করতে যাচ্ছি। আসলেই কপালে থাকলে সবকিছু আপনা আপনি হয়ে যায়। ভাগ্য আমার কত ভালো, রিমি ম্যাডাম আমার বউ হচ্ছে। আমি আবার আমার ছোটবেলার ভালোবাসা ফিরে পাচ্ছি। ভাবি না এই বিয়েতে রিমি ম্যাডাম রাজি হবেন, কিন্তু তিনি যে এত সহজেই রাজি হয়ে যাবেন আমি আশা করি নাই। কাজী যখন আমাকে কবুল বলতে বলল, তখন যে আমি একটা ঘোরের ভিতরে ছিলাম। তবে আমি খুশিতে কবুল বলেই দিলাম। রিমি ম্যাডাম একদম সুন্দরভাবে কবুল বলে দিল। ভাবি নাই রিমি ম্যাডাম কবুল বলবে। তবে আজকে আমার সবকিছু যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। রিমি ম্যাডামকে বিয়ে করব আমি স্বপ্নেও ভাবি নাই, কিন্তু এখন মনে হচ্ছে স্বপ্নের থেকেও আমি বড় কিছু পেয়ে গেছি। তবে একটা জিনিস দেখে আমি বোকা হয়ে গেলাম। সবাই বলে বউ নাকি প্রথম প্রথম নিজের বাড়ি থেকে স্বামীর বাড়িতে গেলে একটু কান্না করে, কিন্তু তার কোনো কিছুই রিমি ম্যাডাম করছে না। তবে আমার কি, আমার এইসব দেখে লাভ আছে? আপু রিমি ম্যাডামের হাত ধরে গাড়ির কাছাকাছি আনতেই রিমি ম্যাডাম দাঁড়িয়ে গেল। আপু আস্তে করে বলল, আগে গাড়িতে ওঠো, অনেক ধকল গিয়েছে তোমার ওপর। আপুর কথা শুনে রিমি ম্যাডাম মুখ থেকে ঘুমটাটা সরিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, ব্যাস অনেক হয়েছে আর না। আম্মুর কথা শুনে আমি এই বিয়েতে রাজি হয়েছি। আম্মু বিষকে মারা যাবে বলে আমি এই বিয়েতে রাজি করিয়েছে, নইলে আমাকে এই পৃথিবীতে কেউ এসে কবুল বলাতেও পারতো না। বিয়ে করেছি বলে সংসার করতে হবে এটা কোনো কথা না। আম্মুর কথা শুনে বিয়ে করেছি আম্মুকে বাঁচানোর জন্য। এখন আমি নিজের ইচ্ছে মতো চলবো, আর 6 মাস পর ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমার বাসা থেকে আমি অন্য কোথাও যাব না। আপনারা মনে করবেন এটা কোনো বিয়ে ছিল না। এখন আপনারা সবাই যেতে পারেন। রিমি ম্যাডামের কথা শুনে আমার মুখটা কালো হয়ে গেল। আমি ভাবতেও পারি নাই রিমি ম্যাডাম এত কিছু বলে দিবে। রিমি ম্যাডাম তার আম্মুকে বাঁচানোর জন্য এইসব করেছে। তবে তাকে জোর করা হয়েছে, কিন্তু তাই বলে তিনি আজকে ডিভোর্সের কথা বলবেন? আমার আম্মু রিমি ম্যাডামের কাছে গিয়ে বলল, কী সব কথা বলছো মা, এইসব বলতে নেই, মানুষ খারাপ বলবে। মানলাম তুমি এই বিয়েতে রাজি না, তোমাকে জোর করা হয়েছে। তবে আমাদের বাসায় চলো, তোমাকে কেউ কিছু বলবে না। পরে যদি তোমার ভালো না লাগে তাহলে চলে আসবে, কেমন? রিমি ম্যাডাম আম্মুর হাত ছাড়িয়ে আম্মুকে জোরে ধাক্কা দিয়ে বলল, আপনি আমাকে এই কথা বলার কে? আপনাকে আমি চিনি না। আম্মুকে ধাক্কা দেওয়ার ফলে আম্মু কিছুটা দূরে গিয়ে পড়ল। আমি দৌড়ে আম্মুকে ধরে তুললাম। আম্মুকে দাঁড় করিয়ে রিমি ম্যাডামের কাছে গিয়ে ঠাস ঠাস করে ওর গালে 2টা চড় দিলাম, আর বললাম, তুই আমার আম্মুকে ধাক্কা দেওয়ার কে রে? আমি যদি তোরে ইচ্ছা করি তাহলে জোর করে নিয়ে যেতে পারি, কেউ কিছু বলবেও না, কারণ সবাই জানে তুই আমার বিয়ে করা বউ। রিমি ম্যাডাম উল্টো আমাকে লাথি মেরে বলল, কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, আমার গায়ে হাত দিস? তোর হাত কেটে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। তোর চাকরি আমার হাতের মুঠোয়, এটা তুই জানিস না? আমি দাঁড়িয়ে রিমি ম্যাডামের সামনে গিয়ে বললাম, তোর দিমাগ খুব বেশি, এটা আমি কমাবো। তুই আমার গায়ে হাত তুললেও আমি কিছু বলতাম না, তবে আমার আম্মুর গায়ে হাত দিয়ে খুব বড় ভুল করলি। তুই যদি আমার বউ না হতি তাহলে তোরে আমি। রিমি ম্যাডাম আমার গালে উল্টা আরেকটা থাপ্পড় দিয়ে বলল, কি করবি রে তুই? তুই চিনিস আমি কে? আমি একবার বললে তোরে বাসা থেকে তুলে আনবে, আর আমাকে বউ বলার তুই কে? আমি তোরে চিনি না। আমি দৌড় দিয়ে রিয়ার কাছে গিয়ে ওর ব্যাগ থেকে পিস্তল বের করে বললাম, আজকে তোরে আমি খাইছি।
যে রিমির দিকে গুলি করব, তখন রিমির মা আমার পায়ে পড়ে বলল, বাবা আমার এই একটাই মেয়ে আছে, ওকে তুমি মেরো না প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি, মানছি আমাদের ভুল হয়েছে। রিয়া আমার হাত থেকে পিস্তল নিয়ে আন্টিকে তুলে আমাকে বলল, তোর মাথা খারাপ হয়েছে, এখন বাসায় চল, এখানে ঝামেলা করার দরকার নেই। পেছন থেকে রিমি বলল, তোরে আমার দেখার আছে, তোর চাকরি আমি 12টা না বাজালে তখন আমাকে বলিস, আমাকে তুই গুলি করতে আসিস, কালকের ভিতরেই তোর পুরো পরিবার যদি জেলে না থাকে তাহলে আমার নাম রিমি না। আমি বললাম, তুই আমার বাল ফেলাবি হালি, যা পারিস কর, তোরে তোরে আমার দেখার আছে। আর শোন, তোর ডিভোর্স দিতে হবে না, আমি তোরে 3 তালাক দিয়ে ডিভোর্স দিব, তোর মতো মেয়ের মুখে আমি মুতিও না পর্যন্ত, হালির বাচ্চা হালি। রিমি বলল, তোরে তো আমি বললাম, রিয়া তুই আমাকে ছাড় বলছি, ওকে এখানে জ্যান্ত কবর দিয়ে দিই। রিয়া আর রবিন মিলে আমাকে টেনে গাড়িতে তুলল। আম্মু আমার পাশে বসে কান্না করছে, তিনি ভাবতেও পারে নাই এখানে এত কিছু হয়ে যাবে। রিয়া একটা হাত পাখা নিয়ে আমাকে বাতাস করে বলছে, মাথা ঠান্ডা কর, এইসব পরেও দেখা যাবে। আমি মাথা নিচু করে বসে আছি, আমি ভাবতেও পারি নাই রিমি এতটা দিমাগি মেয়ে হয়ে যাবে। আমি মানি ওর রাগ আছে, কিন্তু তাই বলে ও এইসব করবে, ছাড়বো না আমি ওকে। আমার আম্মুকে ধাক্কা দেয়। কিছুক্ষণ দূরে যেতেই একটা মাইক্রো গাড়ি আচমকা এসে আমাদের সামনে দাঁড়িয়ে গেল। ড্রাইভার জায়গায় ব্রেক করার ফলে সামনের সিটে আমার মাথা লেগে কপালে আঘাত পেলাম। রিয়া রেগে গাড়ি থেকে নেমে সামনে থাকা গাড়ির সামনে গিয়ে বলল, এই তোরা কি চোখে দেখিস না, চোখ কি বাড়িতে রেখে এলি নাকি, আজকে যদি কিছু হয়ে যেত আমাদের। হঠাৎ দেখি গাড়ির দরজা খুলে আমার চাচাতো বোন আর রাসেল বের হলো। রাস্তার মাঝে ওদের দেখে আমি বোকা হয়ে গেলাম। আম্মু ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বলল, এখন কি হবে বাবা? আমি গাড়ি থেকে নেমে বললাম, কিছু হবে না, তুমি চিন্তা করো না। গাড়ি থেকে নেমে রিয়াকে বললাম, রিয়া তুই ভিতরে গিয়ে বস, আমি আসছি। কিন্তু রিয়া ভিতরে যায় নাই, আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি এবার ছোট আপুকে উদ্দেশ্য করে বললাম, কি ব্যাপার, রাস্তার মাঝে আটকানোর কোনো মানে আছে? তোমরা আমার চাচাতো ভাই বোন, আমার বাসায় যেতে, তোমাদের তো আমি জামাই আদর করতাম। ছোট আপু হাসতে হাসতে বলল, তাই নাকি? কিন্তু আমি তো বিয়েতে দাওয়াত পেলাম না। আমি বললাম, কে বলেছে আমি বিয়ে করছি? আমার কথা শুনে ছোট আপু হাসতে হাসতে বলল, আজকে সকালে আমি রিমির বেস্ট ফ্রেন্ডকে অপহরণ করছিলাম, ওকে দিয়ে রিমিকে ফোন করিয়েছিলাম। ও খুব সুন্দর করে বলছে, তুই খারাপ একটা ছেলে, পতিতা পল্লী সব কয়টা মেয়ে তোরে চিনে, আরো অনেক কিছু বলেছে যেগুলো এখানে বলার মতো নয়। আর এই যে এই পিকগুলো, ছোট আপু আমাকে সেই দিনের পিকগুলো দেখালো। সেই দিন আমি ওদের বাসায় গিয়েছিলাম, আমি আপুর পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম, কিন্তু আপু এডিট করে আমাকে উলঙ্গ অবস্থায় ওর সাথে দাঁড় করিয়েছে। আমি রাগী দৃষ্টিতে ছোট আপুর দিকে তাকাতেই আপু বলল, আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করবি আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? তোর কি মনে হয় আমি এতটা বোকা মেয়ে? রিমিকে এমনভাবে বলছি ও যেন সবকিছু অন্ধের মতো বিশ্বাস করেছে। পারি নাই শুধু তোরে মারতে, তবে চিন্তা করিস না, আমি তোরে ধীরে ধীরে ধ্বংস করে দিব। আমি ছোট আপুর মুখে হাত চেপে ধরে বললাম, তুই আমার চাচাতো বোন বলে বেঁচে গেলি, রাস্তার মাঝে তোরে কিছু করতে পারবো না, নইলে তোরে আমি গুলি করে এখানেই মেরে ফেলতাম। পিছন থেকে রাসেল ভাই শর্ট রেঞ্জের পিস্তল বের করে বলল, আমার বোনের কিছু হলে আমি তোরে ছেড়ে দিব বুঝি? আর তুই নাকি আমাকে মারবি বলছিলি, কই কিছুই তো করলি না আমার, আমাকে তাড়াতাড়ি মার, আমি তো মরতেই চাই। রিয়া আমার হাত ধরে বলল, রিফাত চল, রাস্তার মাঝে ঝামেলা করার কোনো দরকার নেই। রিয়া আমাকে টেনে গাড়ির ভিতরে নিয়ে গেল। পিছন থেকে রাসেল ভাই বলছে, আবার খুব তাড়াতাড়ি তোর সাথে দেখা হবে, তবে এখন আমি তোরে মারবো না, তোর বউ নিজেই তোরে মারবে। আমি মাথায় হাত দিয়ে বসে আছি। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করে বিছানার উপর বসে আছি। রবিন আমার পাশে বসে বলল, এখন তাহলে তুই কি করবি? আমি রবিনের দিকে তাকিয়ে বললাম, কি আর করব, তোর সাথে চাকরিতে যোগ দিব। রবিন বলল, কিন্তু রিমি ম্যাডাম যদি তোরে। আমি বললাম, উনি আমার কিছুই করতে পারবেন না, তুই কোনো চিন্তা করিস না। হঠাৎ করে আপু আর আম্মু ভিতরে ঢুকে বলল, কিরে রিফাত কি করিস? আমি আপুর কথা শুনে বললাম, কি আর করব, বসে আছি। আপু আমার পাশে বসে বলল, দেখ আমি চাই তুই কোনো ঝামেলা করিস না, একটা মেয়ে গেছে তো কি হয়েছে, দেশে মেয়ে কম আছে, আমি চাই না তুই কোনো ঝামেলায় পড়ে যা। আম্মুর দিকে একবার তাকিয়ে দেখ, তিনি কতটা কান্না করছেন আজকে, তোর জায়গায় আমি হলে ওর চুল ছিঁড়ে ফেলতাম। থাক এইসব কথা এখন বাদ দে, চাকরিতে যাবি কবে আবার? আমি বললাম, 1-2 দিনের ভিতরে আবার যোগ দিব, তুই কোনো চিন্তা করিস না। আপু হাসি দিয়ে বলল, আমি তো এটাই চাই, বাদ দে, কি হয়েছে না হয়েছে এগুলো চিন্তা করে কি লাভ, নিজের কাজে ফোকাস কর, ভাগ্যে যা আছে তাই হবে, কোনো চিন্তা করিস না। আমি বললাম, আপু বলল, আমাদের আজকে যেতে হবে, তোর দুলাভাই দোকান রেখে আসছে। আমি বললাম, তোর যা মন চায় তাই কর। আপু বলল, আম্মুকে আর মাইকে আমার সাথে নিয়ে যাই, কিছুদিন থেকে ফিরে আসবে। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, ওরা গেলে নিয়ে যা, সমস্যা নেই। আপু বলল, তুই রান্না করতে পারবি?
আমি বললাম কাজের বুয়াকে দিয়ে সবকিছু করিয়ে নিব, তোর চিন্তা করতে হবে না। আপু আর কিছু বলে নাই, আম্মুকে নিয়ে চুপচাপ বের হয়ে চলে গেল। বিকালে আমি রিয়ার রুমে চলে গেলাম। রিয়াকে কম্পিউটারে কিছু একটা করতে দেখে বললাম, অনলাইনে কাজ করিস নাকি আজকাল? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ও তুই? না, অনলাইনে কাজ করি না তো, তবে সময় পেলে করি। কি করব, একা একা আর ভালো লাগে না। তবে তোর সাথে যা হয়েছে আমি কখনো এটা আশা করি নাই। আমি বিছানায় বসে বললাম, তুই তো খুব খুশি না? রিয়া বলল, এটা আবার কেমন কথা বললি? আমি খুশি মানে? আমি বললাম, বাদ দে, কিছু না। রিয়া বলল, ওরা কি তোর চাচাতো ভাই বোন? আমি বললাম, ওরা আমার চাচাতো ভাই বোন। রিয়া বলল, তাহলে তুই এখন কি করবি? আমি বললাম, নিচের রুমে যাওয়ার পাসওয়ার্ড দে। রিয়া আমার কথা শুনে একটু অবাক হয়ে বলল, কি? আমি বললাম, তুই নিচে যাওয়ার পাসওয়ার্ড দে। রিয়া দেয়ালের কাছে গিয়ে আমাকে পাসওয়ার্ড দিল। আমি ভিতরে যেতে যেতে বললাম, তুই যে বলেছিলি কেউ একজন আমার সাথে কাজ করবে, সে কোথায়? রিয়া বলল, আমি তাকে তো বলি নাই, তবে তুই যদি বলিস কালকে থেকে সে আসবে। আমি বললাম, যত তাড়াতাড়ি পারিস বল আসতে, আমি আজকে থেকে কাজ শুরু করতে চাই। আর এখন কেউ কি কোনো? রিয়া আমাকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে বলল, এই ছেলেটাকে দেখ, ও 2 দিন আগে একটা 5 বছরের ছেলেকে হত্যা করেছে, এর সাথে ওর বউ জড়িত। ছেলেটাকে মূলত মারা হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য, তবে সেটা কি কারণে জানতে পারি নাই। আমি সামনে থাকা ছোট্ট একটা চাকু হাতে নিলাম। এটা বেশ ছোট, কিন্তু এর ডিজাইন মারাত্মক, পুরোই মাথা নষ্ট। রিয়া আমাকে প্রশ্ন করলো, তাহলে তুই এখন কি করবি? আমি বললাম, অনেক কিছু করব, তুই শুধু আজকে রাতে আমাকে সাহায্য করবি, পরে তোর কিছু করতে হবে না। রিয়া বলল, কিন্তু রিফাত। আমি বললাম, কোনো কিন্তু নয়, তোর আমার সাথে যেতে হবে, এটাই ফাইনাল। রিয়া বলল, তুই কি করবি সেটা তো বললি না? আমি বললাম, অনেক কিছু করব, যা তোর ধারণার বাইরে। রিয়াকে নিয়ে রাতে বাসা থেকে বের হলাম। রিয়া যে ছেলেটার কথা বলল, আমি সরাসরি ওদের বাসার সামনে চলে গেলাম। আমার মুখে মাস্ক লাগানো আছে। রিয়াকে আমি নিরাপদে একটা জায়গায় রেখে আসছি, শুধু বলছি আমি কল দিলে যাবি। দরজার সামনে গিয়ে কলিং বেল দিতেই ছেলেটার বউ এসে দরজা খুলে দিয়ে বলল, কি চাই এখানে? আমি বললাম, আপনার হাজবেন্ড বাসায় আছে, ওর সাথে আমার কিছু কথা ছিল। মেয়েটা বলে বলল, আপনি ভিতরে আসেন, ও টেবিলে বসে খাবার খাচ্ছে। আমি ভিতরে গিয়ে দেখি ছেলেটা বসে বসে খাবার খাচ্ছে। ছেলেটা আমাকে দেখে বলল, কি চাই এখানে? তোমাকে তো চিনলাম না। আমি পিস্তল বের করে ছেলেটার পায়ে আর মেয়েটার পায়ে গুলি করে ছেলেটার মুখে পিস্তল ঢুকিয়ে দিলাম, আর ওর বউয়ের মুখে রুমাল গুজে দিলাম, যাতে ওরা কোনো কথা বলতে না পারে। কোনো মতে ওদের হাত পা বেঁধে নিয়ে নিচে ফেললাম। রিয়াকে কল দিতে রিয়া ভিতরে আসলো। রিয়া এসে তো আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেললো। আমি রিয়াকে বললাম, এখনো তো বেশি সময় নেই, তাড়াতাড়ি ওদের ধরে গাড়িতে তোল, অনেক কাজ বাকি আছে। রিয়ার সাহায্যে ওদের আমি গাড়িতে তুললাম। গাড়ির ভিতরে বসতেই রিয়া বলল, এখন তুই কি করবি? কিছুই তো বললি না। আমি সরাসরি রিমি ম্যাডামের বাসার সামনে চলে গেলাম। রিয়াকে বললাম, তুই কোনো কথা বলিস না, আমাকে আমার কাজ করতে দে। চারিদিক একদম নিস্তব্ধ, রাস্তায় কোনো চলাচল নেই। রিমির বাসার লাইট অফ, ওরা হয়তো ঘুমিয়ে গেছে। আমি পিছন থেকে ওদের নামিয়ে ওদের হাত পা কেটে রিমি ম্যাডামের বাসার সামনে ফেলে দিলাম, আর ওদের বডিগুলো গাছের সাথে রশি দিয়ে ঝুলিয়ে দিলাম। রিয়া আমার হাত ধরে বলল, এখন তাড়াতাড়ি চল, নইলে কেউ এসে যেতে পারে। আমি গাড়িতে উঠে বললাম, খেলা তো মাত্র শুরু করেছি, সামনে অনেক সময় আছে, যা দেখে মানুষ পুরাই বোকা হয়ে যাবে। রিয়া ড্রাইভিং করতে করতে বলল, তুই কি করতে চাস বলতো? আর রিমি তোর বিয়ে করা বউ, ওর সাথে এটা করা ঠিক হয়েছে? আমি বললাম, ওকে আমি ডিভোর্স দিব। আগে আমি ওকে যতটা পছন্দ করতাম, এখন তার থেকে বেশি ওরে আমি ঘৃণা করি। রিয়া বলল, তোর বাসার কেউ জানতে পারলে কি হবে জানিস তো? আমি বললাম, কেউ জানবে না, তুই এইসব নিয়ে চিন্তা করিস না। রিয়া বলল, তোর পুরো শরীরে রক্ত লেগে আছে। আমি বললাম, এখান থেকে গিয়ে গোসল করে নিব, তোর চিন্তা করতে হবে না। হঠাৎ রিয়া গাড়ি থামিয়ে বলল, রিফাত দেখ তো, এটা তোর চাচাতো বোন না? মাত্র ক্লাব থেকে বের হয়েছে মনে হচ্ছে। আমি ভালো করে তাকিয়ে দেখি, এটাই তো আমার চাচাতো বোন। ও শরীরে কেমন ছোট ছোট কাপড় পরানো আছে। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আমার ছোট বোনের সামনে চলে গেলাম। ও হঠাৎ করে আমার ওর সামনে দেখে বোকা হয়ে গেল, তবে ওর চোখে ভয়ের একটা ছাপ আমি দেখতে পারছি। পকেট থেকে ছোট চাকুটা বের করে বললাম, এটা দিয়ে মাত্র কিছু একটা করে এসেছি, এজন্য শরীরে রক্ত লেগে আছে। তাছাড়া তুই এখানে কি করিস? ছোট আপু বলল, রিফাত তুই এখানে? আমি বললাম, বলি যদি আমি তোরে এখানে মারতে এসেছি,
ছোট আপু ভয় পেয়ে একটু পিছনে গিয়ে বলল, মানে? আমি বললাম, আরে ভয় পাস কেন, মারবো না আমি তোরে। তাছাড়া তুই এখানে আবার নষ্টামি শুরু করে দিলি, মনে হচ্ছে কোন বেটার সাথে ভিডিও শুট করলি। ছোট আপু বলল, দেখ রিফাত, আমাকে যেতে দে। আমি ছোট আপুর হাতে জোরে একটা টান দিয়ে বললাম, আর একদিন যদি আমি তোরে এই শহরে দেখি তাহলে ছাড়বো না, মনে রাখিস। ভাগ্য ভালো তোর, এজন্য ছেড়ে দিয়েছি। তুই তো আবার মানুষ খুন করতে ভয় পাস। কিছুক্ষণ আগে দুইটা জ্যান্ত মানুষ খুন করে আসছি, এখন তোর ভাইকে বল প্রস্তুতি নিতে। আমি এবার মুচকে হাসি দিয়ে বললাম, তোর ভাইকে মারার পর তোরে মারবো, গিয়ে তৈরি হয়ে নে, আমি নিজেই যাব তোদের এলাকায়। ছোট আপুকে গাড়িতে তুলে নিয়ে আবার বললাম, হাসপাতাল থেকে হাত ড্রেসিং করে নিস, নইলে আবার সমস্যা হবে। ছোট আপু ভয়ে ভয়ে গাড়ি নিয়ে চলে গেল। এখন জানো আমার বেশ ভালো লাগছে, তবে সকালে একটা কিছু হবে এটা আমি ভালো করেই জানি। রিয়াকে নিয়ে বাসায় চলে গেলাম। আমি উপরে উঠে আস্তে আস্তে করে ভিতরে যেতে লাগলাম। হঠাৎ কে যেন আমার হাত ধরলো। আমি পিছনে তাকিয়ে দেখি আপু আমার হাত ধরলো। মনে মনে বললাম, এই রে, আজকে ধরা খেয়ে গেলাম। আপু আমাকে একটু সাইডে নিয়ে গিয়ে বলল, তোর শরীরে রক্ত কেন? আমি হাসি দিয়ে বললাম, এটা তো টমেটোর সস আপু। আপু ঠাস ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, কি করে এসেছিস বল আমাকে। আমি গালে হাত দিয়ে বললাম, সকালে নিজ চোখেই দেখতে পারবি, প্লিজ আপু আমাকে যেতে দে। আপু আমার হাত ধরে বলল, ভাই প্লিজ এইসব করিস না, মানুষ খারাপ বলবে। আমি বললাম, কে কি বললো সেটা আমার দেখার বিষয় না, জীবনে প্রতিটা সময়ে কান্না করেছি, সুযোগ পেলে মানুষ মারতে পর্যন্ত আসে। আমার কারণে আজকে আমি আমার বাবাকে হারিয়েছি, সবকিছু কি আমি এত সহজেই ছেড়ে দিব? আপু বলল, আমার খুব ভয় করছে ভাই, যদি তোর কিছু হয়ে যায়। আমি বললাম, আমার আবার কি হবে? আচ্ছা গোসল করে ঘুমাবো, তুই রুমে যা। আপু আর কিছু না বলে রুমে চলে গেল। আমিও গোসল করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে শুনি কে যেন বাইরে চেঁচামেচি করছে। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হয়ে দেখি আম্মু টিভির সামনে বলছে, আজকে মাত্র একটা ছেলে এই বাসা থেকে এসেছে, আর আজকে কিভাবে ওই বাসার সামনে দুইটা ঝুলন্ত লাশ অবস্থায় পড়ে আছে। আমি শিওর কেউ আমার ছেলের বউকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি আপুর দিকে তাকাতেই আপু বলল, দেখ তো রিফাত, আম্মু কি বলে। আমি আপুকে বললাম, আগে কি হয়েছে সেটা বল। আপু আমাকে টিভির দিকে তাকাতে বলল। আমি টিভির দিকে তাকাতেই দেখি খুব সুন্দর করে একটা মেয়ে নিউজ পড়ছে, আর সেখানে বলা হচ্ছে সেনাবাহিনীর মেজরের বাসার সামনে দুইটা ঝুলন্ত লাশ পাওয়া গেছে, আবার ওদের দরজার সামনে ওই বডিগুলোর হাত পা কেটে রাখা হয়েছে। আসলে এটা কার কাজ হতে পারে? তবে সবাই মনে করছে এই কাজ সেনাবাহিনীর মেজর রিমি ম্যাডামের হতে পারে। যে লাশগুলো দেখা যাচ্ছে এখানে, ওরা কয়েকদিন আগে একটা ছেলেকে বিনা কারণে হত্যা করছে। তবে কি রিমি ম্যাডাম তিনি নিজেই তাকে শাস্তি দিল, নাকি এর পিছনে কারো হাত আছে? তবে এই খুনগুলো যে করেছে আমরা তাকে খুব শীঘ্রই আইনের আওতায় আনবো। পরবর্তী খবর দেখার জন্য আপনারা পাশেই থাকুন। আমি টিভি বন্ধ করে বললাম, সকাল সকাল কী সব ফালতু নিউজ দেখা শুরু করেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে আম্মু? আম্মু বলল, বাবারে, ও তোর বিয়ে করা বউ, ওকে কেউ ফাঁসাতে চাচ্ছে। আমি চাই আমার ছেলের বউ আবার এই বাসাতে ফেরত আসুক। আমি তোর মা, আমার সাথে ও বিয়াদবি করেছে তাতে আমি কিছু মনে করি নাই, ছোট মানুষ তো ভুল করতেই পারে, তুই গিয়ে ওকে নিয়ে আয় বাবা। এবার আমি আম্মুর পাশে বসে বললাম, ও তোমার ছেলের বউ না, একটা কথা বলি শুনে রাখো, আমি যতদিন বেঁচে আছি ও এই বাসায় কোনোদিন আসবে না। ও তোমার গায়ে হাত দিয়েছে, আমি কি এত সহজেই ওকে ছেড়ে দিব? ওকে আমার দেখার আছে না? তোমার সাথে এত কিছু হওয়ার পর তুমি এই কথা কিভাবে বলছো আম্মু? আমার গায়ে ও হাত তুললে আমি কিছু মনে করতাম না, কিন্তু ও তোমার গায়ে হাত দিয়েছে, আমি ওর হাত কেটে ফেলবো। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা, ভুল তো মানুষই করে, হয়তো ওর কোনো জায়গায় ভুল হয়েছে, আমাদের উচিত ওরে সবকিছু বুঝিয়ে এখানে নিয়ে আসা, ও এখন এই বাড়ির বউ। আমি বললাম, আম্মু, আর একবার যদি তুমি ওই মেয়ের কথা আমাকে বলো, আমি জীবনের জন্য চলে যাব, দরকার পড়লে আমি আরো 3টা বিয়ে করব, তারপরও এই মেয়েকে এই বাসায় আনবো না। ওর দেমাক হয়েছে না, একটা মেয়ে হয়ে আমাকে এত কিছু শোনালো, তুমি শুধু দেখবে সামনে ওর আরো কি কি অবস্থা করি আমি। আম্মু বলল, কিন্তু বাবা। আমি বললাম, কোনো কিন্তু নয় আম্মু, যাও নাস্তা তৈরি করো, খিদে পেয়েছে। আম্মু আর কিছু না বলে কিচেন রুমে চলে গেল। তবে আমি খুব ভালো করেই বুঝতে পারছি আম্মু আবার রিমি ম্যাডামকে এই বাসাতে আনতে চাচ্ছে। ও তখন এই বাসায় আসতে পারবে যখন ও আম্মুর পায়ে ধরে মাপ চাইবে, পরে যদি মন বলে আনবো, নইলে সরাসরি ডিভোর্স দিব। আম্মু যেতে আপু আমার দিকে তাকিয়ে বলল, তুই এতটা খারাপ হয়ে গেলি কিভাবে? 2টা মানুষকে তুই মেরে ফেললি, তোর কি একটুও হাত পা কাঁপে নাই? আমি বললাম, সামনে আরো ভয়ঙ্কর কিছু হবে, তুই শুধু দেখে যা।
আপু বলল এইসব করা লাগবে না ভাই, তোর জীবন মৃত্যুর মুখে ঠেলে দিস না। আমি বললাম একদিন তো মরতেই হবে আপু, কপালে যা আছে তাই হবে, মৃত্যুর খেলায় যেহেতু নেমেছি তাহলে সবাইকে নিয়েই একসাথে মরবো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।